ভালো আছো সবাই? সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি আছে এটা বলো তো? এই ছবিটা কিসের, রবিউল? তারপরে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এটা কি দেখা যাচ্ছে? এই যে 3 নম্বর ছবিটা, কি দেখতে পাচ্ছ তুমি? আমরা এখানে 4টে ছবি দেখলাম। রবিউল হাসান, এটা একটা হাতুড়ি, লোহার হাতুড়ি, ঠিক আছে? আর এখানে কিছু লোহার গুঁড়া আছে যেগুলোকে পরমাণুর সাথে তুলনা করা হয়েছে। আর এখানে সমুদ্রের ঢেউ, ঠিক আছে? আর এখানে আমরা দেখতে পেলাম একটা কাচের পাত্রে কিছু পানি রাখা আছে। ওকে, ওর কথা শোনা যায় কিন্তু এত কথা বলতেছে। দেখো তোমরা কথা বলো। গ্যালাক্সি, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো কি বলো তো? এটা কি কাদের নাম? এরা এগুলো বিভিন্ন মৌলিক পদার্থের নাম, ঠিক আছে? আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা কিসের দেখি বলো তো? একটা মডেল দেখতে পাচ্ছি আমরা। আমরা কি দেখতে পাচ্ছি? একটা মডেল, ঠিক আছে? এটা কি? রবিউল হাসান, একটা আমরা পরমাণু মডেল দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যেখানে পরমাণু কেন্দ্রে, যেখানে আছে পরমাণু কেন্দ্রে থাকে ইলেকট্রন, প্রোটন, আর সরি প্রোটন এবং নিউট্রন। আর পরমাণুর বাইরে বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন। কি থাকে? ইলেকট্রন। এখানে আমরা একটা পরমাণু মডেল দেখছি। বলতো একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুকে আমরা কি বলবো? কোন পরমাণু এটা? অবশ্যই কি এটা হাইড্রোজেন, ঠিক আছে? এই পার্ট শেষে আমরা মৌলের ইংরেজি নাম শিখবো। তারপরে ইংরেজি নাম থেকে প্রতীক শিখব, মৌলিক এবং স্থায়ী কণাগুলো বৈশিষ্ট্য বর্ণনা করব, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারবো, পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন হিসাব করতে পারবো। আমরা এখন শিখব মৌলের প্রতীক যেভাবে লেখা হয়। সাধারণত মৌলের ইংরেজি নামে প্রথম অক্ষর মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন লিখতে আমরা NITROGEN, নাইট্রোজেন না? যাকে নাইট্রোজেনের প্রতীক হিসেবে আমরা কি লিখি? কি আমরা নাইট্রোজেনের প্রতীক কি লিখি? N, যে নামের প্রথম অক্ষর, নামে কি প্রথম অক্ষর নাইট্রোজেন। তারপর দেখো একাধিক মৌলের প্রথম বর্ণ একই হলে ইংরেজি নামের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার, এর সাথে দ্বিতীয় অথবা তৃতীয় বা অন্য কোনো বর্ণ স্মল লেটার লিখে মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করে। আমরা প্রথমে শিখছি কি, যেমন নাইট্রোজেন প্রথম অক্ষর ব্যবহার করা হচ্ছে যেটা N, ঠিক আছে? যেমন যদি হাইড্রোজেন লিখি তাহলে তার প্রতীক হবে H, অক্সিজেন হলে তার প্রতীক হবে কি O, ঠিক আছে? কিন্তু যদি আমরা ক্যালসিয়াম লিখতে যাই তখন আমরা কার্বনের জন্য ব্যবহার করে আসছি। এই যে সি প্রতীকটা
এটা আমরা কার্বনের জন্য ব্যবহার করছি। সুতরাং ক্যালসিয়াম প্রকাশ করতে হলে আমার নামের প্রথম অক্ষর এবং পরের অক্ষর দ্বিতীয় অক্ষর বা তৃতীয় অক্ষর বা অন্য কোনো অক্ষর আমরা কি করব, অন্য কোনো বর্ণ স্মল লেটারে লিখে মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করে। যেমন ক্যালসিয়াম আমরা প্রথম অক্ষর নিলাম আর দ্বিতীয় অক্ষর, প্রথম লেটার এবং দ্বিতীয় লেটার নিয়ে ক্যালসিয়াম। ঠিক আছে, তদ্রূপ কোন কোন মৌলের পরমাণু প্রতীক ল্যাটিন নাম থেকে লেখা হয়। ল্যাটিন নাম থেকে, যেমন পটাশিয়াম, যার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। পটাশিয়াম ইংরেজি নাম, তার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, যেটা কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা তিন রকম নাম লেখা শিখলাম। সাধারণত মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর, মৌলের ইংরেজি নামের কি প্রথম অক্ষর। যেমন নাইট্রোজেন এন, যদি আমরা হাইড্রোজেন লিখি তাহলে এইচ, অক্সিজেন ও, তারপরে নাইট্রোজেন লিখলে এটা তো এন লিখলাম, আর কার্বন লিখলে কি সি। আবার দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় যে রোলসটা আমরা শিখলাম, সেখানে প্রথম অক্ষর সাথে দ্বিতীয়, প্রথম যে বর্ণ তার সাথে দ্বিতীয় বা তৃতীয় বা যে অন্য যে কোনো বর্ণ নিয়ে আমরা কি করব, মৌলের প্রতীক লিখবো। কেমন, সেখানে আমরা ক্যালসিয়াম লিখতে সি এবং এ নিলাম। আমরা শুধু সি ব্যবহার করতে পারতাম, কিন্তু সি আমরা কার্বনের বেলায় ব্যবহার করেছি, কার্বনে সি। তাহলে ক্যালসিয়াম প্রকাশের জন্য আমরা সি আর দ্বিতীয় যে লেটারটা ওটা স্মল লেটার হবে, প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটার, আর দ্বিতীয় যে লেটার এটা হবে কি স্মল লেটার। ক্লিয়ার? প্রথম লেটার হবে ক্যাপিটাল, আর দ্বিতীয় বা তৃতীয় বা অন্য যে কোনো যদি লেটার আমরা ব্যবহার করি তাহলে সেটা হবে স্মল লেটার। আবার কিছু কিছু মৌল আছে যারা ল্যাটিন নাম থেকে নেওয়া, আমরা ল্যাটিন নাম থেকে তাদের মৌলের প্রতীকের নাম লিখি। ঠিক আছে, যেমন এখানে আমরা লিখছি কি পটাশিয়াম, যার ইংরেজি ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, তার প্রথম অক্ষর কে দ্বারা আমরা তার প্রতীক প্রকাশ করছি। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসো আমরা নিচে চকটি পূরণ করি। অ্যালুমিনিয়াম, আর্গন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম, আর স্বর্ণ বা সোনা, যার ইংরেজি নাম হচ্ছে গোল্ড। তা আমরা আসি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইংরেজি নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আর তার প্রতীক হবে, আমরা প্রথম অক্ষর নিব আর কি দ্বিতীয় অক্ষর এ এল হবে। ঠিক আছে, আর্গন এ আর, তারপর ক্যালসিয়াম সিআই, ম্যাগনেসিয়াম হবে প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষর ক্যাডমিয়াম সিডি, ম্যাঙ্গানিজ এমএন, আর সোডিয়াম আমরা কি ল্যাটিন নাম থেকে, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, তার থেকে এন এ, পটাশিয়াম হচ্ছে ক্যালিয়াম, আমরা এটা লিখছি পটাশিয়াম কে, আর সোনার ইংরেজি নাম হচ্ছে গোল্ড, আর তার ল্যাটিন নাম হবে অরাম এ ইউ। এ ইউ প্রতীকগুলো লিখে নাও। অ্যালুমিনিয়াম হবে এল, আর্গন হবে এ আর, ক্যালসিয়াম হবে সিএ, ম্যাগনেসিয়াম এখানে প্রথম এবং তৃতীয় বর্ণ দিয়ে লিখছি, ম্যাগনেসিয়াম হবে এমজি, ক্যাডমিয়াম হবে সিডি, ম্যাঙ্গানিজ হবে এমএন, আর সোডিয়াম হবে ল্যাটিন নাম হচ্ছে তার নেট্রিয়াম, তার থেকে এনএ, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, তার থেকে কে, আর স্বর্ণ বা সোনা যার ইংরেজি নাম গোল্ড আর ল্যাটিন নাম হচ্ছে অরাম এ ইউ। এ ইউ, ক্লিয়ার? আমরা দেখলাম এটা পরমাণু মডেল। বলতো পরমাণু কণিকা কয়টি? পরমাণু কণিকা কয়টি? পরমাণু কণিকা হচ্ছে প্রধানত তিনটি, প্রোটন, নিউট্রন, এটা হলো প্রোটন, এটা হলো নিউট্রন, আর এটা হচ্ছে ইলেকট্রন। খেয়াল করো, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটনের গায়ে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রোটন হচ্ছে ধনাত্মক কণিকা, আর এই যে ইলেকট্রন গুলো তাদের গায়ে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে কি নেগেটিভ বা ঋণাত্মক পরমাণু আর ঋণাত্মক কণিকা। ঠিক আছে, ঋণাত্মক কণিকা, তাহলে ইলেকট্রন ঋণাত্মক আর প্রোটন হচ্ছে
ধনাত্মক। আরেকটা কণিকা দেখা যাচ্ছে এই যে এগুলো, যেগুলোর মধ্যে কোনো চিহ্ন নেই, এগুলো হচ্ছে নিউট্রন। এগুলো হচ্ছে কি নিউট্রন। নিউট্রন নিরপেক্ষ, এটা ধনাত্মকও নয় ঋণাত্মক না, মানে এগুলো হচ্ছে চার্জবিহীন। এই কণিকাগুলো চার্জবিহীন, ঠিক আছে, এই কণিকাগুলি চার্জবিহীন। তাহলে আমরা দেখলাম একটা পরমাণুতে 3 ধরনের কণিকা থাকে, ইলেকট্রন, তারপরে প্রোটন, নিউট্রন। প্রোটন এবং নিউট্রন দেখা যাচ্ছে পরমাণু কেন্দ্রে থাকে। রবিউল হাসান, প্রোটন এবং নিউট্রন পরমাণুর কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে। আর ইলেকট্রন গুলো দেখো বাইরে, এই যে বিভিন্ন কক্ষপথ, এগুলো কক্ষপথ। এই যে কক্ষপথ, একটা কক্ষপথ, এই আরেকটা কক্ষপথ বা শক্তি স্তর। সাধারণত আমরা প্রধানত এদের শক্তি স্তর বলি। এই যে একটা শক্তি স্তর, এই একটা শক্তি স্তর। হ্যাঁ, শক্তি স্তর গুলোতে এগুলো ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে। তাহলে পরমাণু কণিকা কয়টি? জি স্যার। 3টি। কেমন? এটা হচ্ছে ইলেকট্রন, আর এই ধনাত্মক চিহ্ন প্রোটন, আর যেগুলো চিহ্ন না এগুলো হচ্ছে নিউট্রন। ক্লিয়ার? পরমাণু কণিকা কয়টি? আমরা একটা পরমাণু মডেল, আমরা একটা পরমাণু মডেল আঁকলাম। কেমন? এখানে 3 ধরনের কণিকা আছে। একটা হচ্ছে ধনাত্মক, আরেকটা হচ্ছে কোনো চিহ্ন নাই, এগুলো নিরপেক্ষ, ধনাত্মক নয় ঋণাত্মক নয়। আরেকটা আছে মাইনাস চিহ্ন, এগুলো হলো ঋণাত্মক পরমাণু আর ঋণাত্মক কণিকা, ঠিক আছে। তাহলে ঋণাত্মক কণিকা এক ধরনের ঋণাত্মক, এক ধরনের ধনাত্মক, আরেক ধরনের আছে যেগুলো কোনো চার্জ নেই, এরা হচ্ছে নিরপেক্ষ। তাহলে পরমাণু কয় ধরনের কণিকা থাকে? কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? পরমাণুতে 3 ধরনের কণিকা থাকে, ঠিক আছে। এক ধনাত্মক, ঋণাত্মক, নিরপেক্ষ। আর ধনাত্মক এবং নিরপেক্ষ যে কণিকা, একটা হচ্ছে প্রোটন, আর ঋণাত্মক হচ্ছে কি, ধনাত্মক হচ্ছে প্রোটন, আর নিরপেক্ষ হচ্ছে নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন পরমাণু কেন্দ্রে কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে। আর ইলেকট্রন গুলো পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে থাকে, ঠিক আছে। এই যে দেখো, একটা শক্তি স্তর, একটা শক্তি স্তর, পরমাণু বিভিন্ন শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে। তাহলে যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে ওটা হচ্ছে পরমাণু কেন্দ্র, যাকে আমরা বলি কি নিউক্লিয়াস। কি বলি? যাকে আমরা বলি নিউক্লিয়াস, ঠিক আছে। আর এই যে মাইনাস চিহ্ন যেটা, এটা হচ্ছে ইলেকট্রন। এটা হচ্ছে কি ইলেকট্রন, এগুলো বিভিন্ন শক্তি স্তরে কি থাকে? ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে। তাহলে পরমাণু কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। কি বলে? পরমাণু কেন্দ্রকে বলে নিউক্লিয়াস, যেখানে থাকে প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন। আর পরমাণুর বাহিরে বিভিন্ন শক্তি স্তরে থাকে ইলেকট্রন গুলো, যেগুলো চার্জ হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখলাম একটা পরমাণু মডেল। পরমাণু মডেলে পরমাণু কণিকাগুলো কিভাবে সজ্জিত থাকে সেটি দেখানো হচ্ছে, ঠিক আছে। ইটস ক্লিয়ার? আমরা এটা আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন হলো ঋণাত্মক আধান, প্রোটন হলো ধনাত্মক আধান, আর নিউট্রনে কোনো আধান নেই, মানে চার্জ নেই। এটা ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, এটা হলো নিরপেক্ষ। এগুলো হচ্ছে নিরপেক্ষ, ঠিক আছে। এবার আসো আমরা পরমাণুতে মৌলিকের সমূহ অবস্থান বর্ণনা করি। এটা যেটা আমরা দেখলাম, একটা হচ্ছে বেগুনি আর একটা লাল কণিকা, ঠিক আছে। 2 ধরনের কণিকা দেখা যাচ্ছে। আর এটা একটা বৃত্তাকার অবস্থানে এরা অবস্থান করতেছে। এটাকে আমরা কি বলেছিলাম মনে আছে একটু? পরমাণু কেন্দ্র যেটা, এটাকে বলেছিলাম আমরা দেখো আরেকবার দেখি আমরা চিত্রটা। এই যে ধনাত্মক চার্জযুক্ত কণিকা, লাল কণিকাগুলো, এগুলো হচ্ছে প্রোটন। এগুলো হচ্ছে কি প্রোটন, যেগুলো ধনাত্মক চিহ্ন এগুলো হলো প্রোটন। আর যেগুলো কোনো চিহ্ন নেই, মানে এটা নিরপেক্ষ, এটা নিউট্রন। এটা কি নিউট্রন। তাহলে পরমাণু কেন্দ্র যেটা, সেখানে থাকে প্রোটন এবং নিউট্রন, যাকে আমরা নিউক্লিয়াস বলি। আর এই যে আরেকটা আমরা কণিকা দেখলাম সবুজ, এর নাম হচ্ছে
দুইটি কণিকা দেখলাম দুপাশে, এদের নাম হচ্ছে ইলেকট্রন, এদের নাম হচ্ছে কি ইলেকট্রন, আর এদের চার্জ কি ঋণাত্মক, এরা ঋণাত্মক চার্জ যুক্ত, ইলেকট্রন গুলো ঋণাত্মক চার্জ যুক্ত। ক্লিয়ার? দেখো আমরা একটা পরমাণু মডেল, আবারও একটা পরমাণু মডেল হয়ে গেল, যেখানে দুটো ইলেকট্রন আছে, দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে। ঠিক আছে, আমরা লাল কণিকাগুলোকে আমরা একটু আগে চিহ্নের মধ্যে প্রকাশ করেছিলাম। লাল কণিকাগুলো হচ্ছে প্রোটন, আর এই যে এগুলো কি, এই কণিগুলো হচ্ছে কি বেগুনি কালার না, এই কণিগুলো হচ্ছে কি নিউট্রন, এগুলো হলো নিউট্রন। তাহলে এই লালগুলো প্রোটন, এগুলো হলো ধনাত্মক চার্জ, আর বাকি দুটো হলো নিউট্রন, এরা কোনো চার্জ নেই, আর এরা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, এরা পরমাণুর কি কেন্দ্রে অবস্থান করে, যাকে বলি আমরা নিউক্লিয়াস। কি বলি? যাকে বলা হয় নিউক্লিয়াস। আর পরমাণুর এই যে পাশে একটা শক্তি স্তর আমরা দেখতে পাচ্ছি, যেখানে দুইটা কণিকা, আমরা সবুজ দুইটা কণিকা দেখতে পাচ্ছি, এরা হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন গুলো পরমাণুর নিউক্লিয়াসের কি বাইরে অবস্থান করে, ইলেকট্রন গুলো কোথায় অবস্থান করে? পরমাণু কেন্দ্রের বাইরে অবস্থান করে একটা শক্তি স্তর, এই যে একটা শক্তি স্তর, এই শক্তি স্তরে অবস্থান করে এরা নিউক্লিয়াসের চারিদিকে সদা ঘূর্ণায়মান। আমরা আরো কতগুলো ইলেকট্রন দেখতে পেলাম, আর একটা শক্তি স্তর তৈরি হলো। ঠিক আছে, এই যে আর একটা শক্তি স্তর তৈরি হলো, এই বিভিন্ন শক্তি স্তরে, এই যে এটা আমরা বলছি কি নিউক্লিয়াস। আর এই দেখো কিভাবে ঘুরছে, বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন গুলো সদা ঘূর্ণায়মান। বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন গুলো কি সদা ঘূর্ণায়মান, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। ঠিক আছে, ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান। তোমরা একটা কাজ করবে, একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে কি কি পার্থক্য দেখা যায়? আরেকটি আকারে, ভরে এবং ধর্মে, তিনটি পার্থক্য আছে। ঠিক আছে, আমরা এখানে একটা পরমাণু মডেল দেখলাম, খেয়াল করো, এই যে লাল যে সূর্যের মতো অঙ্কিত অংশটি, এটা হচ্ছে নিউক্লিয়াস। বলতো নিউক্লিয়াসে কারা কারা কোন কোন কণিকা থাকে? পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন, ভেরি গুড, প্রোটন এবং নিউট্রন। আর এই যে কণিকাগুলো ঘুরতেছে বিভিন্ন শক্তি স্তরে, এরা কারা? ইলেকট্রন। ভেরি গুড। ইলেকট্রন গুলো দেখো কি সুন্দর, ওরা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে, এরাই শক্তি স্তর 1 2 3 4 5 6 7টা শক্তি স্তরে এরা ঘুরতেছে। ঠিক আছে, এরা এই বিভিন্ন শক্তি স্তরে এরা কি ইলেকট্রনকে প্রদক্ষিণ, আর নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতেছে। ঠিক আছে, তাহলে পরমাণু কেন্দ্র হচ্ছে কি নিউক্লিয়াস, কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয়াস, থাকে, যেখানে কি থাকে প্রোটন এবং প্রোটন এবং নিউট্রন। নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন গুলো। প্রোটনের চার্জ কি বলতো? প্রোটন কোন চার্জ, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক, ধনাত্মক, ধনাত্মক। আর ইলেকট্রন, ইলেকট্রন ঋণাত্মক। আর ওই যে আমরা নিউট্রন পড়ছি, আরে এটা আধানবিহীন। ভেরি গুড, কোনো আধান নেই, মানে কোনো চার্জ নেই। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরের চারদিকে বিভিন্ন শক্তি স্তর ইলেকট্রন সমূহ নিজস্ব শক্তি অনুযায়ী কক্ষপথে অবস্থান করে ঘুরতে থাকে, এটা আমরা ব্যাখ্যা করছি। ঠিক আছে, দেখো অনেক সুন্দর একটা মডেল। ঠিক আছে, এবার আসো আমরা আরেকটা মডেল দেখলাম, যেখানে 4টা নিউট্রন আছে, 3টা প্রোটন আছে। তাহলে এই যে নিউট্রন এবং প্রোটন যেখানে অবস্থান করে, এই যে পরমাণু কেন্দ্র, এটাকে আমরা কি বলছিলাম মনে আছে? কি বলছিলাম? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আর এই যে পদগুলো, এই যে ইলেকট্রন। এটা ইলেকট্রন, কেমন, আর এটা হলো শক্তি স্তর, এই স্তরগুলো হলো পরমাণু শক্তি স্তর। ঠিক আছে, ভেরি গুড। সকল মৌলের নিজস্ব প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়ন সংখ্যা আছে। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা, প্রোটন সংখ্যাকে জেড দ্বারা, আর ভর সংখ্যাকে এ দ্বারা চিহ্নিত করা হয়। এই যে প্রোটন সংখ্যা, এটাই কি দ্বারা প্রকাশ করে? জেড। কি দ্বারা? জেড, ইংরেজি বড় করে জেড দ্বারা
সংখ্যাকে এই দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? ভর সংখ্যা বলতে আমরা কি বুঝবো বলো? এই যে প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পরমাণুর প্রোটন সংখ্যাকে কি বলে? পরমাণুর প্রোটন সংখ্যাকে বলে পারমাণবিক সংখ্যা। সামিরা দেখো এটা, পরমাণুর প্রোটন সংখ্যাকে বলে পারমাণবিক সংখ্যা, যাকে জেড দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? জি স্যার। জেড দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? আর ভর সংখ্যাকে এই দ্বারা প্রকাশ করে। আচ্ছা বলো, ভর সংখ্যা কত হবে? এই যে আমরা পরমাণুটা আঁকলাম, এটা ভর সংখ্যা কত বলো তো? এই পরমাণুর ভর সংখ্যা কত হবে সামিরা? সাকিব, এটা ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা হবে 4 যোগ 3, 4 যোগ হ্যালো কত? 4 এ 3 7, তার ভর সংখ্যা হবে 7। 6 প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা বলো আমি, প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যাকে যোগ করলে যে সংখ্যা পাবো সেটা হচ্ছে কি? ভর সংখ্যা। ভর সংখ্যা। ক্লিয়ার? প্রোটনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যাকে যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তার নাম হচ্ছে, ভর তাকে সংখ্যা। বলবো ভর সংখ্যা। তাহলে এই পরমাণুর ভর সংখ্যা কত বলো তো? 7। 7। ভেরি গুড। আর এখানে কয়টা ইলেকট্রন আছে? কয়টা ইলেকট্রন আছে? 3টা। ভেরি গুড। প্রোটন, যতটা প্রোটন থাকবে ততটা ইলেকট্রন থাকবে। 3টা প্রোটন 3টা ইলেকট্রন। নিউট্রন সংখ্যা ভিন্ন হতে পারে, যেমন এখানে 4টা নিউট্রন, ঠিক আছে? কিন্তু কোন পরমাণু যতটা প্রোটন থাকবে ততটা ইলেকট্রন থাকবে। যতটা প্রোটন থাকবে ততটা কি ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? যতটা প্রোটন থাকবে ততটা ইলেকট্রন থাকবে। প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে যারা অবস্থান করে, দ্যাট ইজ প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা। প্রোটন এবং কি নিউট্রনের মোট সংখ্যা। ক্লিয়ার? প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় কি ভর সংখ্যা। আমরা কি বুঝতে পারলাম সামিরা? জি। হ্যাঁ, ভেরি গুড। আমরা দেখলাম পরমাণুর প্রোটন সংখ্যা আর মিলিত সংখ্যাকে বলা হয় কি, সরি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মিলিত সংখ্যাকে বলে ভর সংখ্যা। ঠিক আছে? এখানে আবার ভর সংখ্যা প্রোটন আছে, 3টা প্রোটন, তাহলে তার ভর সংখ্যা হবে কি, কত হবে? 4 এ 3 7 7। তোমরা রেসপন্স করবে। আর এখানে 3 ইলেকট্রন থাকবে। যতটা প্রোটন ততটা ইলেকট্রন। আর কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে বলে তার পারমাণবিক সংখ্যা। তাহলে বলো তো এই পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? এই যে আমরা পরমাণু মডেল আঁকলাম, এর পারমাণবিক সংখ্যা কত? 3টা। 3। পারমাণবিক সংখ্যা হবে 3। ভেরি গুড। পারমাণবিক সংখ্যা কত? 3। তাহলে পারমাণবিক সংখ্যা 3। এই পরমাণুটার নাম কি, মৌলের নাম কি সামনে বলো তো? পারমাণবিক সংখ্যা 3, এই মৌলের নাম কি? নিউক্লিয়ার মৌল স্যার। নিউক্লিয়ার মৌল তো অবশ্যই, মৌলের নাম জিজ্ঞেস করছি আমি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। কেন তোমরা 4টা মুখস্থ করো নাই? লিথিয়াম কি 3 নম্বর পরমাণু, মৌলটা হচ্ছে লিথিয়াম। রাইট? আমরা এগিয়ে যাই। যেমন অ্যালুমিনিয়াম মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে 13, তার নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 27। নিউট্রন সংখ্যা হবে 27 বিয়োগ 13 সমান হবে কত? 14। দ্যাট ইজ এই পরমাণুর প্রোটন সংখ্যা 13, নিউক্লিয়ন সংখ্যা বলতে ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে 27। কত ভর সংখ্যা তার? কত? 27। তাহলে ভর সংখ্যা 27 হলে যদি তার 13টা যদি 27 তার নিউট্রন সংখ্যা কত হবে? 14 না? খেয়াল করো, আমরা অ্যালুমিনিয়াম কি না, যার প্রোটন সংখ্যা 13, নিউক্লিয়ন সংখ্যা 27, দ্যাট ইজ ভর সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা মানে কি ভর সংখ্যা 27, তাহলে তার প্রোটন কত? ভর সংখ্যা 27 থেকে 13 বাদ যাবে 14। ঠিক আছে? সংক্ষিপ্তভাবে এভাবে প্রকাশ করা যায়। আমরা একটা মোলকে কিভাবে প্রকাশ করবো দেখো, তোমরা খাতা কলম থাকলে লিখে নাও, নতুবা ইয়ে করো, স্ক্রিনশট দাও। যেমন অ্যালুমিনিয়াম একটা পরমাণু, ঠিক আছে, তার ইয়ে কত, এই যে 27টা তার ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে? 27টা তার ভর সংখ্যা, আর 13টা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। 13টা হচ্ছে তার, বলো কথা বলো, 13 হচ্ছে তার কি প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। তাহলে এখানে নিউট্রন সংখ্যা কত? 27 থেকে 13 বাদ যাবে, থাকবে কত? 14।
তাহলে আমরা দেখলাম ভর সংখ্যা কোথায় প্রকাশ করা হয়, মৌলের বাম পাশে উপরে না, আর পারমাণবিক সংখ্যা বাম পাশে নিচে। ইটস ক্লিয়ার? 27 হচ্ছে তার নিউক্লিয়ার সংখ্যা বা ভর সংখ্যা, আর 13 হচ্ছে তার প্রোটন বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, কিভাবে লেখে দেখছো? সংকেত থেকে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। আমি তোমাদের এই কাজটা দিয়ে দাম। আচ্ছা, একটা আলোচনা করি আমরা, কেমন? সিলিকন, এসআইটি সিলিকন। ঠিক আছে, সিলিকনের ভর সংখ্যা হচ্ছে কত? 28। তার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 14। পারমাণবিক সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা নাকি নিউট্রন সংখ্যা? প্রোটন সংখ্যা। সংখ্যা হচ্ছে তার প্রোটন সংখ্যা। তাইলে বলো এখানে 28 হচ্ছে তার ভর সংখ্যা 28, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 14, তাহলে নিউট্রন সংখ্যা কত বলো তো? নিউট্রন কত? 14। ভেরি গুড। এই 28 এর মধ্যে কে কে আছে? এই 28 এর মধ্যে আছে প্রোটন এবং নিউট্রন। 28 এর মধ্যে কে? ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস কি নিউট্রন। তাহলে প্রোটন যদি 14 হয় তাহলে নিউট্রন কত? অবশ্যই কত? 14 হবে না। এখানে কত প্রোটন সংখ্যা বলো, আর এই নিউট্রন সংখ্যা 31 থেকে 15 বার। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমরা এটা কাজটা করবে। আমরা চলে এসেছি মূল এই যে এটা এটা কি বলতো, এই যে পরমাণুর এই যে অ্যারো চিহ্নিত এই অংশটা, এই পুরো অংশটার নাম কি বলতো? এই যে বৃত্তাকার এই অংশটাও, এই কালো অংশটা যেখানে লাল কণিকা আছে, বেগুনি কণিকা আছে, এই অংশের নাম কি? আমরা পড়ছি তো, নিউক্লিয়াস। ভেরি গুড। এরপরে আসো, এই যে লাল কণিকাটা আমরা পড়ছিলাম কি, প্রোটন না? কি পড়ছিলাম? প্রোটন। তাহলে এই বেগুনিটা কি বলো, বেগুনিটা কি? নিউট্রন। ভেরি গুড। তাহলে প্রোটন ধনাত্মক, আর এটা কি নিউট্রন? নিউট্রন ধনাত্মক না ঋণাত্মক? না কোনোটাই না, নিরপেক্ষ। কোনটা হবে? নিউট্রন কি ধনাত্মক না ঋণাত্মক না নিরপেক্ষ? অবশ্যই নিরপেক্ষ। ঠিক আছে, আর এই যে আমরা এগুলো কি, এগুলা এগুলা এই কণিকাগুলোর নাম কি? এগুলো ইলেকট্রন। অনেকের নেটের সমস্যা। সবাইকে আমরা গুরুত্বপূর্ণ শব্দ পড়লাম আজকে, এগুলো আমরা আলোচনা করেছি। বাড়ির কাছে তোমরা মডেলটা ইয়ে করো, স্ক্রিনশট দাও। পরমাণু ধনাত্মক আধাত্ম নিউক্লিয়াস কেন্দ্রীভূত বিশ্লেষণ করো। ঠিক আছে, পরমাণু ধনাত্মক আধার নিউক্লিয়াসে সকল ধনাত্মক আধার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। আমরা পড়ছি, নিউক্লিয়াস ব্যাখ্যা করছি। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা তোমাদের কাজ, বাড়ির কাজ দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসের এখানেই। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস অঙ্কের ক্লাস হবে। অনেকে তো যোগ দিচ্ছে। তোমরা অপেক্ষা করো, পরবর্তী গণিতের ক্লাস